তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আমাদের বিষয় হচ্ছে আর্থস ক্রাস্ট অ্যান্ড ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ ভূত্বক ও পৃথিবীর অন্দরমহল। তো আমরা পৃথিবীর অভ্যন্তরভাগে কতগুলো স্তর রয়েছে। প্রথমে সব থেকে উপরে যেটা রয়েছে ক্রাস্ট অর্থাৎ ভূত্বক, তারপরে রয়েছে আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল, আউটার কোর, ইনার কোর, অর্থাৎ ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর, এই তিনটে নিয়ে হচ্ছে আমাদের আর্থস ইন্টেরিয়র রয়েছে। তো আর্থ ক্রাস্ট ব্যাপারটা কি? আর্থ ক্রাস্ট হচ্ছে দ্য আউটার মোস্ট সলিড শেল অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর যে বাইরের যে কঠিন আবরণ, সেটাকেই বহিরাবরণ বলতে পারি, সেটাই হচ্ছে ক্রাস্ট। তো এই যে বিভিন্ন যে পৃথিবীর অভ্যন্তরের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, এই যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, এই স্তরগুলো সম্পর্কে জানার জন্য আমাদের বিভিন্ন ডেটা সোর্স রয়েছে, এবং এই ডেটা সোর্সগুলোকে আমরা যদি দেখি তাহলে আমরা দুই ধরনের সোর্স আমরা পাচ্ছি। একটা হচ্ছে ডাইরেক্ট সোর্স এবং একটা হচ্ছে ইনডাইরেক্ট সোর্স। তো ডাইরেক্ট সোর্স যেটা রয়েছে অর্থাৎ প্রত্যক্ষ উৎস, এবং এই প্রত্যক্ষ উৎসর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাইনিং। মাইনিং অর্থাৎ খনিজ সম্পদ আমরা উত্তোলন করে থাকি। খনিজ সম্পদ উত্তোলনের সময় কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে থাকি। তো এই খনিজ সম্পদ যে বিষয়টা রয়েছে, তো এখানে আমরা একটা বিষয় বা তথ্য আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে পৃথিবীর গভীরতম সোনার খনি কোনটি, গভীরতম স্বর্ণ খনি কোনটি। কারো জানা থাকলে একটু বলবে যে পৃথিবীর গভীরতম সোনার খনি বা স্বর্ণ খনি কোনটি। কারো কি জানা আছে? বা এটা কোথায় অবস্থিত বলতে পারো যদি জানা থাকে। একটুখানি আনমিউট করে আনসার দেবে যদি কেউ জানা থাকে। রবিনসন দ্বীপ। আচ্ছা, রবিনসন দ্বীপ তুমি বললে। রবিনসন দ্বীপ হচ্ছে দক্ষিণ আমেরিকার, দক্ষিণ আফ্রিকার রবিনসন দ্বীপ পৃথিবীর গভীরতম সোনার খনি। তো এইটা আমরা ক্লাস 8-এর বইয়েও দেখেছি বা বিভিন্ন বইতে আমরা দেখেছি, কিন্তু বর্তমানে এটা একটু চেঞ্জ হয়েছে। মানে সোনার খনি এগুলো তো মানুষের তৈরি করা গর্ত, স্বর্ণ খনিগুলো, এবং বর্তমানে যেটা গভীরতম সোনার খনি এটা চেঞ্জ হবে। এটা দক্ষিণ আফ্রিকার পনেং বলে একটা খনি রয়েছে, পনেং, এটা জেনে রাখবে। এই রবিনসন দ্বীপটা চেঞ্জ হয়ে দক্ষিণ আফ্রিকার যে পনেং, সেটা হবে অ্যান্সারটা। দক্ষিণ আফ্রিকার পনেং, এটা হচ্ছে পৃথিবীর গভীরতম সোনার খনি। এরপরে যেটা রয়েছে মাইনিং। মাইনিং বলতে মাইনিংটা তো হলো, এবার হচ্ছে তোমার ভলকানিজম অর্থাৎ অগ্নুৎপাত। অগ্নুৎপাতের মাধ্যমে যে নির্গত ম্যাগমা, সেটা পরীক্ষা, ম্যাগমা লাভাগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে আমরা জানতে পারি, ভূ অভ্যন্তরের বিভিন্ন তথ্য জানতে পারি। আরেকটা বিষয় যেটা রয়েছে ড্রিলিং প্রজেক্ট, অর্থাৎ বিভিন্ন সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সমুদ্র গর্ভে ড্রিলিং করা বিভিন্ন প্রজেক্ট গুলো রয়েছে, এবং সেই প্রজেক্টের মাধ্যমে কিন্তু আমরা ভূগর্ভের একাধিক তথ্য আমরা জানতে পারি। এই প্রজেক্টগুলির মধ্যে রয়েছে ডিপ সি ড্রিলিং প্রজেক্ট, যেটা 1968 থেকে 83 ইয়ার্স এর মধ্যে হয়েছিল। তারপরে রয়েছে ওসিয়ান ড্রিলিং প্রোগ্রাম, যেটা 1985-এ রয়েছিল। ইন্টিগ্রেটেড ওসিয়ান ড্রিলিং প্রোগ্রাম 2004 সালে হয়েছিল, এবং বিভিন্ন এরকম কিন্তু ড্রিলিং প্রজেক্ট রয়েছে। এবার ইনডাইরেক্ট সোর্স বা পরোক্ষ উৎসগুলোর মধ্যে যে বিষয়গুলো রয়েছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমার পৃথিবীর ডেনসিটি অফ রক্স, অর্থাৎ পৃথিবীর যে শিলা ঘনত্ব, এটার মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে থার্মাল কন্ডিশন, পৃথিবীর অভ্যন্তরের তাপীয় ব্যবস্থাটা কেমন, সেটার মাধ্যমে জানতে পারি। ডিফারেন্স ইন প্রেসার, অর্থাৎ চাপের তারতম্য সম্পর্কেও আমরা অনুধাবন করে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানতে পারি। সিসমিক ওয়েভ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা উৎস বলা যেতে পারে। ভূ অভ্যন্তরের ভূমিকম্পের যে তরঙ্গ, সেই তরঙ্গের গতিবিধি পর্যালোচনা করে আমরা কিন্তু অভ্যন্তরভাগ সম্পর্কে অনেকটাই আমরা জানতে পারি। এখানে একটা গল্পের নাম তোমরা দেখতে পাচ্ছ, জুল ভার্নের লেখা একটা কল্পবিজ্ঞানের গল্প, সেটা হচ্ছে জার্নি টু সেন্টার অফ দ্য আর্থ। এটা হলিউডের একটা সিনেমাও রয়েছে, এবং এখানে একটা মানে ঠাকুরদা তার নাতিকে নিয়ে একটা ভূ অভ্যন্তরে কিভাবে যাচ্ছে তার একটা গল্প কিন্তু এই গল্পের মধ্যে চলে আসে। মোটামুটি ভূ অভ্যন্তরে তো কখনো যাওয়া যাবে না, কিন্তু এটা কল্পবিজ্ঞানের গল্প যেহেতু, তো সেই কল্পবিজ্ঞানকে আশ্রয় করে এই গল্পটা মূলত রচিত, এটা তোমরা জেনে রাখবে। জার্নি টু সেন্টার অফ দ্য আর্থ, এই গল্পের যে লেখক তিনি হলেন জুল ভার্নে।
তো আমাদের যে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, বিভিন্ন ভূ অভ্যন্তরে আমরা দেখতে পাই যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে যে ভারী যে ধাতুগুলো, মূলত লোহা, নিকেল, এই সমস্ত ধাতুগুলো একদম মাঝের দিকে চলে আসে। তো যাই হোক, এইভাবে আমরা কিন্তু পৃথিবীর যে বিভিন্ন অভ্যন্তরের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবার ভূ অভ্যন্তরের যে ডেনসিটি বিষয়টা রয়েছে, ডেনসিটি অর্থাৎ যে ঘনত্ব বিষয়টা রয়েছে সেটা আমরা আলোচনা করব। এট ফার্স্ট আমাদের জানতে হবে ডেনসিটি বিষয়টা কি। ইট ইজ এ মেজার অফ ম্যাস পার ইউনিট অফ ভলিউম অফ এ ম্যাটেরিয়াল অর এ সাবস্ট্যান্স, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট ভলিউম বা ঘনফলে বা আয়তনের মধ্যে কত ভর রয়েছে, কত কি পরিমাণ ভর রয়েছে, সেটাই হচ্ছে ডেনসিটি। এবং এই ডেনসিটি ব্যাপারটা কিন্তু প্রতি কিউবিক সেন্টিমিটারে কত গ্রাম সেইটার মাধ্যমে কিন্তু দেখা হয়। এবং প্রত্যেকটা লেয়ারের যে ঘনত্ব, সেই ঘনত্বগুলো তোমরা একটু জেনে রাখার চেষ্টা করবে। এগুলো নিয়ে প্রচুর এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে। যেমন আর্থ ক্রাস্ট অর্থাৎ পৃথিবীর যে ভূত্বক, তার ডেনসিটি 2.2 থেকে 2.9 গ্রাম পার কিউবিক সেমি। শিয়াল বা শায়ালের যে ডেনসিটি সেটা হচ্ছে 2.75 থেকে 2.9 গ্রাম পার কিউবিক সেমি। সীমা বা সাইমারের যে ডেনসিটি সেটা 2.9 থেকে 3, আপার ম্যান্টেলের 3.5 থেকে 4.5, লোয়ার ম্যান্টেলের 4.5 থেকে 5.5, আউটার কোর 5.5 থেকে 12.3 এবং ইনার কোরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 12.3 থেকে 13.6। অর্থাৎ ভূ অভ্যন্তরে তুমি যতই দেখবে যে এই ডেনসিটিটা কিন্তু ততই ধীরে ধীরে বাড়ছে। ভূ অভ্যন্তরে যেহেতু বিভিন্ন পদার্থগুলো মোটামুটি তাপ এবং চাপে বিভিন্ন উপকরণগুলো রয়েছে এবং স্থিতিস্থাপক অবস্থার ভিতরের উপকরণগুলো রয়েছে, তো তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডেনসিটিটা ধীরে ধীরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে বাড়ছে। তো এখানে বিভিন্ন ডেনসিটি গুলো দেখানো হয়েছে, বিভিন্ন গভীরতায় আমরা ডেনসিটি গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এবারে ডেনসিটি তো হলো ভূত্বকের যে তোমার গড় ঘনত্ব, যেটা আমরা দেখছি 2.2 থেকে 2.9 গ্রাম পার কিউবিক সেমি। এরপরে আমরা যেটা আলোচনা করব থার্মাল কন্ডিশন, অর্থাৎ ভূ অভ্যন্তরের যে উষ্ণতা, সেই উষ্ণতা নিয়ে একটুখানি আলোচনা করব। উষ্ণতা যদি আমরা দেখি যে টেম্পারেচার ধীরে ধীরে ভূ অভ্যন্তরে বাড়ছে এবং মোটামুটি 100 কিলোমিটার পর্যন্ত গভীরতায় প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু তাপমাত্রা বাড়ছে। মোটামুটি 100 বা 120 কিলোমিটার গভীরতা পর্যন্ত প্রতি কিলোমিটারে তোমার ওই 30 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ছে। এবং 32 মিটারের জন্য, 32 বা 33 মিটারের জন্য 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা বাড়ে। এটা তোমরা জেনে রাখবে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে মোটামুটি 32 বা কোনো বইয়ে আছে 33, 32 বা 33 মিটার গভীরতায়। আর মোটামুটি 1 কিলোমিটারে যদি আমরা দেখি ওই 30, 32, 33 ডিগ্রি সেলসিয়াস এরকম করে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে আর কি প্রতি 1 কিলোমিটার গভীরতায় 33 এখানে বলতে পারি। এবং এভারেস্ট টেম্পারেচার অফ দ্য আর্থ সারফেস, আমরা এখানে দুটো বিষয় দেখব। পৃথিবীর যে ভূত্বক, ভূত্বকের যে গড় তাপমাত্রা সেইটা একটু অন্যরকম হবে। ভূত্বকের গড় তাপমাত্রা হবে 600 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 600 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ভূত্বকের গড় তাপমাত্রা। ঠিক আছে, কিন্তু আমরা যদি দেখি যে আর্থ সারফেসের অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের যে গড় তাপমাত্রা সেটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এভারেস্ট টেম্পারেচার অফ দ্য আর্থ সারফেস ইকুয়াল টু 15 ডিগ্রি সেলসিয়াস। এবং বিভিন্ন গভীরতায় কিন্তু আমরা জানলাম যে টেম্পারেচারটা ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। এখানে আমরা বিভিন্ন গভীরতায় কিভাবে টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে বা তার পরিমাণটা কেমন সেটা আমরা একটু জেনে রাখার চেষ্টা করব। যেমন এখানে দেখতে পাচ্ছি 40 কিলোমিটার গভীরতায় 500 ডিগ্রি সেলসিয়াস, 100 কিলোমিটার গভীরতায় রয়েছে 1100 ডিগ্রি সেলসিয়াস, 400 কিলোমিটার গভীরতায় 1500 ডিগ্রি সেলসিয়াস, 700 কিলোমিটার গভীরতায় 1900 ডিগ্রি সেলসিয়াস, 2900 কিলোমিটার গভীরতায়। এটা মূলত যে ভূ অভ্যন্তরে যে ডিসকন্টিনিউটি গুলো আছে সেই ডিসকন্টিনিউটি গুলোতে কিন্তু মূলত লেখা হয়েছে। একদম পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ পৃথিবীর যে কেন্দ্র সেখানে 6370 কিলোমিটার গভীরতায় 6000 থেকে 7000 ডিগ্রি সেলসিয়াস কিন্তু টেম্পারেচার থাকে। অর্থাৎ ভূ অভ্যন্তরে যত যাচ্ছে আমরা টেম্পারেচার বাড়ছে এটা লক্ষ্য করতে পারি। এখানে একটা মোটামুটি একটা গ্রাফের মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে ভূ অভ্যন্তরে গভীরতা এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক রয়েছে। অর্থাৎ যত গভীরতায় আমরা যাচ্ছি টেম্পারেচার তত আমরা দেখতে পাচ্ছি বাড়ছে।
আবার এখানে যদি আমরা তোমার প্রেসারটা দেখি, অর্থাৎ ডিপথের সঙ্গে প্রেসারের একটা ইন্টার রিলেশন যদি আমরা করি, তাহলে আমরা দেখব যে ভূগর্ভে যত যাওয়া যাচ্ছে অর্থাৎ ততই কিন্তু প্রেসারটা ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। তো এই আমরা দেখলাম যে ভূ অভ্যন্তর সম্পর্কে জানার জন্য একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সিসমিক ওয়েভ, অর্থাৎ ভূকম্পন তরঙ্গ। ভূকম্পন তরঙ্গের মাধ্যমে ভূকম্প তরঙ্গের যে রিফ্লেকশন এবং রিফ্রাকশন, অর্থাৎ প্রতিফলন এবং প্রতিসরণ, এই দুইটোর মাধ্যমে কিন্তু আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো আমরা জানতে পারি। তাহলে এবারে আমরা এই সিসমিক ওয়েভ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। সিসমিক ওয়েভ বা ভূকম্পর যে তরঙ্গ বা ভূমিকম্প যে তরঙ্গগুলো রয়েছে, এই তরঙ্গ কাকে বলা হচ্ছে? ভূমিকম্পের ফলে যে উদ্ভূত শক্তি, যেটা আমরা আর্থকোয়েক চ্যাপ্টারে আমরা বিস্তারিত জানবো। এখানে সিসমিক ওয়েভসের যে ক্লাসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বডি ওয়েভ এবং একটা হচ্ছে সারফেস ওয়েভ। বডি ওয়েভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভ, প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ধরনের ওয়েভ রয়েছে, এবং সারফেস ওয়েভের মধ্যে আবার বিভিন্ন ধরনের র্যালে ওয়েভ, লাভ ওয়েভ এবং বিভিন্ন এই ধরনের ওয়েভগুলো রয়েছে। এখানে আমরা প্রাইমারি ওয়েভ, অর্থাৎ যে ওয়েভটা সব থেকে আগে সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে, যেটাকে আমরা তার জন্যই প্রাইমারি ওয়েভ বলে থাকি, এবং প্রাইমারি যে ওয়েভটা রয়েছে, এই প্রাইমারি ওয়েভটা কিন্তু ভূপৃষ্ঠে প্রথমে এসে একটা মানে মোটামুটি একটা ধাক্কা দিচ্ছে, তো তার জন্য এটাকে আমরা পুশ ওয়েভও বলতে পারি। তো এই যে প্রাইমারি ওয়েভ বা পুশ ওয়েভ, এটাকে কিন্তু ভূমিকম্পের যে পি ওয়েভের যে গতি, সেটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে তরঙ্গ প্রবাহ মানে তরঙ্গের যে কণাগুলো, বস্তু কণাগুলো যেদিকে মোটামুটি তরঙ্গটা যেদিকে প্রবাহিত হচ্ছে, তরঙ্গের যে বস্তু কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রমশ সেই দিকেই কাঁপতে থাকে। এটা মূলত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে তরঙ্গটা। বাদিক থেকে ডান দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি তরঙ্গটা ধীরে ধীরে অগ্রসর হতে থাকছে। এবং এস ওয়েভের ক্ষেত্রে যে বিষয়টা রয়েছে, এস ওয়েভটাকে আমরা পুল ওয়েভ বলে থাকি, এবং এটা তরঙ্গ প্রবাহ, তরঙ্গ যেদিকে যাচ্ছে বস্তু কণাগুলো কিন্তু তার উলম্ব ভাবে কিন্তু ওঠানামা করছে, এবং এক্ষেত্রে উলম্ব ভাবে ওঠানামার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে তরঙ্গটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাদিক থেকে ডান দিকে এটা এগিয়ে যাচ্ছে। তো একটা বিষয় তোমরা জেনে রাখো, এই যে পি ওয়েভ যেটা রয়েছে, পি ওয়েভটাকে আমরা বলছি পুশ ওয়েভ। পুশ ওয়েভ বা ধাক্কা তরঙ্গ বলছি, কারণ ভূত্বকে এসে প্রথম ধাক্কা দিচ্ছে, এটা হচ্ছে পুশ ওয়েভ। আরেকটা বিষয় যেটা রয়েছে প্রাইমারি ওয়েভকে, আরেকটা যেটা বলছি, এটা হচ্ছে বস্তুকণা সেই দিকে সংকোচন প্রসারণের মাধ্যমে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, তো তার জন্য এটাকে আমরা বলছি লংগিটিউডিনাল বা লেন্থি ওয়াইজ ওয়েভস, অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ, প্রাইমারি ওয়েভটাকে বলা হচ্ছে। আবার এস ওয়েভ যেটা রয়েছে, এস ওয়েভটাকে আমরা বলতে পারি পুল ওয়েভ বা টানা তরঙ্গ, পুল ওয়েভ। এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ। এটাকে যেরকম অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হচ্ছে, তো সেরকম এস ওয়েভটাকে বলা হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ বা ল্যাটিটিউডানাল বা ট্রান্সভার্স ওয়েভ বলা হচ্ছে। তো এবারে আমরা পরবর্তীতে যে বিষয়টা আলোচনা করব, শ্যাডো জোন। শ্যাডো জোন সম্পর্কে একটু আলোচনা করি। শ্যাডো জোন বা ভূমিকম্পের যে ছায়া বলয়টা রয়েছে, এটা মূলত ভূমিকম্পের কোনো তরঙ্গ এই জায়গাটায় কোনো পৌঁছায় না। শ্যাডো জোন ইজ এরিয়া আর্থ ইজ shadowed by the planet's internal structure in that it does not receive seismic wave। কোনো প্রকার তরঙ্গ কিন্তু এর মধ্যে যায় না। এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, দেখো প্রাইমারি ওয়েভটা কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে সব জায়গায়, অর্থাৎ তোমার ম্যান্টেল, ক্রাস্ট, ম্যান্টেল, কোর সমস্ত জায়গার মধ্য দিয়ে কিন্তু প্রাইমারি ওয়েভটা চলাচল করতে পারে। সেকেন্ডারি ওয়েভটা শুধুমাত্র উপরের যে কঠিন অংশ তার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু কোরের যে গলিত অবস্থায় যে অংশটা রয়েছে সেটার মধ্য দিয়ে কিন্তু মূলত যাচ্ছে না। যে লিকুইড অঞ্চলটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি লিকুইড এবং সলিড ইনার কোরের মধ্য দিয়ে কিন্তু তোমার প্রাইমারি ওয়েভটা যাচ্ছে, কিন্তু সেকেন্ডারি ওয়েভটা কিন্তু যাচ্ছে না।
তো এইভাবে যখন তোমার প্রাইমারি ওয়েভটা এখানে মাধ্যমটা যখন পরিবর্তন করে, তো এখানে গিয়ে কিন্তু একটা রিফ্রাকশন করে, অর্থাৎ প্রতিসরণ করে। যেমন আমরা আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখি, যখন এক মাধ্যম থেকে আলোটা আসে, তখন যখন মাধ্যম পরিবর্তন করে, তার যে গতিপথের পরিবর্তন, সেটাকে আমরা রিফ্রাকশন বলে চিহ্নিতকরণ করতে পারি। এভাবে এই রিফ্রাকশন রিফ্লেকশনের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে একটা শ্যাডো জোন তৈরি হচ্ছে, যে শ্যাডো জোনটা মূলত আমরা লক্ষ্য করতে পারি, শ্যাডো জোনটা মূলত 104 থেকে 140 ডিগ্রি 40 ডিগ্রি যে কৌণিক মান রয়েছে, সেই কৌণিক মানের মধ্যে কিন্তু এই শ্যাডো জোনটা অবস্থান করে 104 বা 5 থেকে 140 ডিগ্রি কৌণিক মানের মধ্যে। তো যাই হোক, এবারে আমরা জিওথার্মাল এনার্জি, যে ভূ অভ্যন্তরের যে ভূ তাপ শক্তি, তাপ শক্তি নিয়ে বিষয়টা একটু আলোচনা করব। ভূ অভ্যন্তরের যে ভূ তাপ শক্তি রয়েছে বিষয়টা, এই ভূ তাপ শক্তি নিয়ে একটু আলোচনা করব। ভূ অভ্যন্তরের যে তাপ শক্তি, এটা হচ্ছে একটা বলা যেতে পারে একটা চিরাচরিত শক্তির উৎস, এবং এই শক্তির উৎস কিন্তু মূলত বিভিন্ন উন্নত দেশগুলোতে ব্যবহার করা হয়। তো ভূতাপ শক্তি সম্পর্কে একটু সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করছি। ডিপ আন্ডারগ্রাউন্ড দ্য আর্থস রক্স আর ন্যাচারালি ভেরি হট। পৃথিবীর অভ্যন্তরে যে উষ্ণতা বেশি, এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে কিন্তু একটা হিট এনার্জি তৈরি করা হয়। এটাকে আমরা বলছি তোমার জিওথার্মাল এনার্জি। তো জিওথার্মাল এনার্জির ক্ষেত্রে কতগুলো তথ্য তোমরা জেনে রাখো। ইটালির লার্ডিয়ালোতে প্রথম ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল 1904-এ, এবং ভূতাপ শক্তি উৎপাদনে ফার্স্ট স্থান পজিশনে যেটা রয়েছে ইউএসএ, এবং সেকেন্ড পজিশনে রয়েছে ফিলিপাইন্স, এবং থার্ড পজিশনে রয়েছে মেক্সিকো। এবং আইসল্যান্ড বলা যেতে পারে তার যে বিদ্যুৎ চাহিদা তাদের দেশে 30% কিন্তু ভূতাপ শক্তি দ্বারা মেটায়। এবং সব থেকে বেশি ভূতাপ শক্তি উৎপাদন করে ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়ার কামচাটকা উপদ্বীপে, নিউজিল্যান্ডের ওয়াইরাকোতে ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্র রয়েছে। আমাদের ভারতবর্ষের হিমাচল প্রদেশের মণিকরণ বলে যে এখানে রয়েছে, সেখানেও একটা ভূতাপ শক্তি চালিত একটা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এবারে আমরা ক্রাস্ট নিয়ে আলোচনা করব। ক্রাস্ট বা ভূত্বক, ভূত্বকটা কি? ভূত্বকটা হচ্ছে আউটার লেয়ার অফ দা আর্থ, সেটাই হচ্ছে ক্রাস্ট। শিলামণ্ডলের একটা পাতলা স্তর আমরা বলতে পারি ভূত্বককে। তো ভূত্বক নিয়ে আমরা এখন একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। তো ভূত্বক শব্দটা প্রথম ডেসকার্টে প্রথম ব্যবহার করেছিল। আর্থ ক্রাস্ট যে ভাষাটা আর কি, সেটা ডেসকার্টে প্রথম ব্যবহার করেছিল। তো ভূত্বকের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন, তারপরে রয়েছে সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম। পরিমাণগুলো রয়েছে 47% কিন্তু অক্সিজেন রয়েছে, এবং ভিতরের দিকে কিন্তু আবার উপাদানের একটা তারতম্য লক্ষ্য করে। এটা হচ্ছে আর্থ ক্রাস্ট বা একদম পৃথিবীর যে বহিরাবরণ, তার যে বিভিন্ন গুলো রয়েছে সেটা আমরা বাঁ দিকের চার্টে আমরা দেখতে পাচ্ছি, আর ডান দিকের চার্টে আমরা দেখতে পাচ্ছি এন্টায়ার আর্থ অর্থাৎ পৃথিবীর গভীরে কেমন উপাদানগুলোর তারতম্য রয়েছে। তো আর্থ ক্রাস্ট সম্পর্কে আমরা কতগুলো বিষয় আমরা জেনে রাখার চেষ্টা করি। এখানে দেখো, ভূত্বক হচ্ছে হালকা প্রকৃতির, সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো দিয়ে গঠিত। ভূত্বকের আবার দুটো স্তর রয়েছে, সায়াল, সাইমা। ভূত্বকের গড় তাপমাত্রা 600 ডিগ্রি সেলসিয়াস, গড় গভীরতা প্রায় 30 কিলোমিটার, মহাসাগরের নিচে 5 কিলোমিটার, কোন কোন বইয়ে 5 থেকে 10 আছে দেখবে। মহাদেশের নিচে 60 কিলোমিটার গভীরতা পর্যন্ত আর্থ ক্রাস্টের বিস্তার। সব থেকে হালকা, এর যে ডেন্সিটি 2.2 থেকে 2.9 গ্রাম পার কিউবিক সেমি, এবং ভূত্বক নবীন পার্বত্য ভূত্বকের ক্ষেত্রে গভীরতা 70 কিলোমিটার হয়। ভূত্বকের দুটো অংশ রয়েছে, সায়াল এবং সাইমা। এই দুটো বিষয় নিয়ে এখন একটু আমরা আলোচনা করব। তাহলে আর্থ ক্রাস্ট হচ্ছে আউটার ক্রাস্ট অফ দ্য আর্থ ইজ থিন লেয়ার লাইক এ শেল অফ দ্য এগ। ডিমের যেমন বাইরের যে আবরণ, সেটার মতোই হচ্ছে আর্থ ক্রাস্ট। তো আর্থ ক্রাস্টের দুটো ভাগ রয়েছে, সায়াল অর্থাৎ সিলিকা অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত যে কন্টিনেন্টাল ক্রাস্ট বা মহাদেশীয় ভূত্বক। আরেকটা ব্যাপার রয়েছে যে সাইমা বা সীমা, এটা হচ্ছে তোমার সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত যে ওসিয়ানিক ক্রাস্ট, ওসিয়ানিক আর্থ ক্রাস্ট, সেটাই হচ্ছে সীমা বা সাইমা। তো শিয়াল এবং সীমা এরকম বিভিন্ন বিষয়গুলো রয়েছে, এবং শিয়াল এবং সীমার মধ্যে যে ডিসকন্টিনিউটি রয়েছে সেটা হচ্ছে তোমার শিয়াল এবং সীমার মধ্যে রয়েছে কনরাড ডিসকন্টিনিউটি। তো এই ডিসকন্টিনিউটি গুলো কিন্তু আমাদের ভালো করে জেনে রাখতে হবে, এগুলো থেকে বিভিন্ন কোশ্চেন গুলো আসে। শিয়াল এবং সীমার মধ্যে যে ডিসকন্টিনিউটি রয়েছে সেটা হচ্ছে তোমার কনরাড ডিসকন্টিনিউটি 1925-এ ভিক্টর কনরাড এটা আবিষ্কার করেছিল। তারপরে যেটা রয়েছে
এখানে আমরা ডিসকন্টিনিউটি গুলো একটু জেনে রাখার চেষ্টা করি। তারপরে ক্রাস্ট এবং ম্যান্টেল, ক্রাস্ট এবং ম্যান্টেলের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মোহরোভিসিক ডিসকন্টিনিউটি। 1909-এ ক্রোয়েশিয়ার ভূবিজ্ঞানী অ্যান্ড্রিজা মোহরোভিসিক তিনি এই ডিসকন্টিনিউটি আবিষ্কার করেছিলেন। আর এরপর আমরা দেখতে পাচ্ছি 660 কিলোমিটারের মধ্যে, কিলোমিটার ডিপতে যে ডিসকন্টিনিউটি রয়েছে যেটাকে আমরা রেপিটি ডিসকন্টিনিউটি বলছি, যেটা আপার লেয়ার, এই মানে আপার যে ম্যান্টেল এবং ম্যান্টেলের যে লোয়ার পার্সনটা রয়েছে, ম্যান্টেলের আপার এবং লোয়ার পোর্শনের মধ্যে কিন্তু এই রেপিটি ডিসকন্টিনিউটিটা রয়েছে। এটাকে আমরা 660 কিলোমিটার ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা বা র্যাপিড ডিসকন্টিনিউটি নামেও চিহ্নিতকরণ করতে পারি। এরপরে যেটা আমরা দেখছি গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, যেটা ম্যান্টেল এবং কোরের মধ্যে যে ডিসকন্টিনিউটি আমরা দেখতে পারি সেটাই হচ্ছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, যেটা 1912-এ জার্মান একজন ভূ পদার্থ বিজ্ঞানী বেনো গুটেনবার্গ বলে তিনি রয়েছেন, তিনি হচ্ছেন এই গুটেনবার্গ বিযুক্তি রেখা তার নাম অনুসারে। এবং আরেকটা ডিসকন্টিনিউটি যেটা রয়েছে অর্থাৎ লেহম্যান বা বুলেন ডিসকন্টিনিউটি, এটা মূলত আউটার কোর এবং ইনার কোরের মধ্যে কিন্তু এটা অবস্থান করছে। তো আমরা ডিসকন্টিনিউটি গুলো দেখলাম, বিভিন্ন ডিসকন্টিনিউটি প্রত্যেকটার তোমার ডেনসিটি গুলো দেখলাম, তারপরে তাপমাত্রা এখানে একসাথে বিষয়টা লেখা রয়েছে, তোমাদের নোটস দিয়ে দেবো, বিষয়টা এর মধ্যে থেকে তোমরা দেখে নেবে। তারপরে যেটা রয়েছে ম্যান্টেল, এটা হচ্ছে সব থেকে ম্যান্টেলের যে থিকনেস, এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত হচ্ছে ম্যান্টেলের বিস্তার। তো ম্যান্টেলের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আপার ম্যান্টেল এবং একটা হচ্ছে লোয়ার ম্যান্টেল। আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল রয়েছে, এবং এটা আমরা যদি দেখি যে ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে যে মোহরোভিসিক ডিসকন্টিনিউটি রয়েছে, মোহরোভিসিক ডিসকন্টিনিউটি থেকে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত কিন্তু এই স্তরটা রয়েছে। আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল বিষয় দুটো রয়েছে, ভূত্বকের নিচ থেকে 2900 কিলোমিটার তো বললাম। আর এই ম্যান্টেলের যে এভারেজ টেম্পারেচার সেটা হচ্ছে মানে মোটামুটি ভূপৃষ্ঠের যে তাপমাত্রা এটা 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। গুরুমণ্ডলের যে ডেনসিটি 3.4 থেকে 5.6 গ্রাম পার কিউবিক সেমি হয়ে থাকে, আর এটা গড় ডেনসিটি বলা যেতে পারে। এর দুটো স্তর আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল বিষয়টা রয়েছে। এবং আপার ম্যান্টেলটাকে বলা হচ্ছে তোমার প্রফেসিমা এবং লোয়ার ম্যান্টেলটাকে বলা হচ্ছে তোমার নিফেসিমা। আপার ম্যান্টেলকে প্রফেসিমা বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এটা ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। আর লোয়ার ম্যান্টেল যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে তোমার নিফেসিমা। লোয়ার ম্যান্টেলকে নিফেসিমা বলা হচ্ছে কারণ এটা হচ্ছে তোমার নিকেল, অর্থাৎ নিকেল, তারপরে ফেরাস বা লোহা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম, এগুলো দ্বারা কিন্তু লোয়ার ম্যান্টেলটা গঠিত। লোয়ার ম্যান্টেল সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর আপার আর লোয়ার ম্যান্টেলের মধ্যে যে ডিসকন্টিনিউটিটা রয়েছে সেটা হচ্ছে রেপিটি ডিসকন্টিনিউটি। আচ্ছা, এটাকে 660 কিলোমিটার বিযুক্তি রেখাও বলা হয়েছে, যেহেতু গভীরতা 660 কিলোমিটারে রয়েছে এটা। তারপরে অ্যাস্থনোস্ফিয়ার যে বিষয়টা রয়েছে, অ্যাস্থনোস্ফিয়ার বিষয়টা তোমরা ভালো করে একটু জেনে রাখার চেষ্টা করবে। অ্যাস্থনোস্ফিয়ারটা মূলত আপার যে আপার ম্যান্টেলের মধ্যে কিন্তু এটা রয়েছে, ভূত্বকের নিচে গুরুমণ্ডলের যে উপরিভাগ সেটা মূলত এই যে একটা শিলাবলয় রয়েছে, সান্দ্র অবস্থায় রয়েছে বিভিন্ন পদার্থগুলো, এটাকে লো ভেলোসিটি জোন বলা হচ্ছে, কারণ ভূমিকম্পের তরঙ্গের যে গতিবিধি এখানে খুবই মানে কম গতিবেগ সম্পন্ন হয়, তার জন্য এটাকে লো ভেলোসিটি জোন বলা হয়। এবং এটা পেরিডোটাইট শিলা এখানে বেশি লক্ষ্য করা যায় এই সমস্ত অঞ্চলগুলোতে। এবং এর যে বিস্তার 100 থেকে 150 কিলোমিটার থেকে 350 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এখানে পিএস তরঙ্গ তুলনামূলকভাবে ধীর গতি সম্পন্ন হয় বলে এটাকে লো ভেলোসিটি জোন বলা হয়। এখানে বিভিন্ন যে তেজস্ক্রিয় মৌলগুলো রয়েছে, রেডিও অ্যাক্টিভ যে মৌলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যায়, ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলো থাকার জন্য এখানে টেম্পারেচারটা খুব বেশি থাকে। এখানে বিভিন্ন সান্দ্র অবস্থায় থাকে পদার্থগুলো, আর হালকা গলিত অবস্থায় থাকে, এবং এখানে তাপ, চাপ, জলের প্রভাবে এখানে পেরিডোটাইট শিলা গলে গিয়ে অ্যাটমসফিয়ার স্তরটি অনেকটা সান্দ্র অবস্থায় লক্ষ্য করা যায়। তারপরে যেটা রয়েছে কোর ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কোরটাকে অপর নাম হচ্ছে তোমার সেন্ট্রোস্ফিয়ার, কেন্দ্রমণ্ডল।
তো এই স্তরটা মূলত নিফে বলা হচ্ছে, অর্থাৎ নিকেল এবং লোহা দ্বারা গঠিত। 2900 কিলোমিটার গভীরতা থেকে এবং একদম ভূপৃষ্ঠের যে কেন্দ্রের যে গভীরতা 6371 কিলোমিটার পর্যন্ত এর যে বিস্তার রয়েছে এটাকে সেন্ট্রোস্ফিয়ার বলা হচ্ছে। মূলত লোহা নিকেল দ্বারা এটা গঠিত। গড় উষ্ণতা 5000 ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা 6000 থেকে 6500 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এই কোরটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তোমার আউটার কোর, উপরের যে পোর্শনটা রয়েছে আউটার কোর, এবং কেন্দ্রের কাছে নিকটবর্তী যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে ইনার কোর। আউটার কোরটা মূলত 2900 কিলোমিটার থেকে 5150 কিলোমিটার গভীরতা পর্যন্ত এর বিস্তার, এবং এর ডেন্সিটি 5.5 থেকে 12.3 গ্রাম পার কিউবিক সেমি। আর ইনার কোর যে বিষয়টা রয়েছে এটা 5150 থেকে 6370 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এখানে যদি আমরা ডেন্সিটি ব্যাপারটা দেখি 12.3 থেকে 13.6 গ্রাম পার কিউবিক সেমি রয়েছে, এবং ইনার কোরে পি তরঙ্গের গতিবেগ হয় 11.23 কিলোমিটার পার সেকেন্ড, এবং আউটার কোরের ক্ষেত্রে এস তরঙ্গ অদৃশ্য হয়ে যায় আর কি, এস তরঙ্গটা এখানে অদৃশ্য হয়ে যায় আউটার কোরের ক্ষেত্রে, এখানে তরল প্রকৃতি হয় তার জন্য এস তরঙ্গ অদৃশ্য হয়ে যায়। তো যাই হোক, এখানে আউটার কোর এবং ইনার কোরের মধ্যে যে ডিসকন্টিনিউটিটা রয়েছে সেটা হচ্ছে লেহম্যান ডিসকন্টিনিউটি, এবং এই কোর ব্যাপারটা অর্থাৎ কেন্দ্রমণ্ডল এটা কিন্তু জল অপেক্ষা 10 থেকে 12 গুণ বেশি ভারী, কারণ ভূপৃষ্ঠ সৃষ্টির সময় তাপ বিকিরণ করে যতই শীতল হয়েছে পৃথিবীর অভ্যন্তরে ভারী যে ধাতুগুলো লোহা নিকেল এগুলো ওখানে থেকে গিয়ে কিন্তু ডেন্সিটিটাকে বাড়িয়ে দিয়েছে, এবং তার যে ওয়েটটা সেটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ জল অপেক্ষা আমরা বলতে পারি 10 থেকে 12 গুণ ওটা ভারী। তাহলে আমরা বিভিন্ন যে ভাগগুলো রয়েছে অর্থাৎ ক্রাস্ট, ম্যান্টেল, কোর সমস্ত বিষয়গুলো আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। তো এবারে আমরা প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাচ্ছি। আমি তোমাদের একটা প্র্যাকটিস সেট আমি বের করব, এবং প্র্যাকটিস সেটটা তোমরা দেখবে, সবাই একটু আনমিউট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আর তোমরা হ্যাঁ অ্যান্সার দেবে, তারপরে সবাই যে অ্যান্সার ঠিক হতে হবে তার কোনো মানে না, অনেকদিন তোমরা হয়তো পড়াশোনার মধ্যে নেই, সেটা ভুলও হতে পারে। যাই হোক, তোমরা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, অন্তত চেষ্টা করবে, বলার চেষ্টা করবে। আমি তাহলে প্রশ্নটা বের করছি। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ প্রশ্নটা? একটুখানি আমাকে একটু রেসপন্স করো সবাই। ক্লাসরুমে অলরেডি যারা যুক্ত রয়েছে তারা বলবে কোশ্চেনটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, একটুখানি আনমিউট করে আমাকে জানাও, তাহলে কন্টিনিউ করতে সুবিধা হয়। ক্লাসরুমে যারা রয়েছে একটুখানি আনমিউট করে আমাকে জানাবে। দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো, এতক্ষণ তো আলোচনা করলাম। প্রথমে যেটা রয়েছে, ভূত্বক গঠনকারী প্রধান উপাদানটির নাম কি? মানে সব থেকে যে উপাদানটা বেশি পরিমাণে রয়েছে বা প্রধান উপাদান কোনটা হতে পারে? একটু বলার চেষ্টা করো, কেউ একজন বলো, যে পারবে বলবে। অক্সিজেন হবে। একদম সঠিক উত্তর, অক্সিজেন হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা বিষয়টা দেখে নিলাম। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেন বলছে নিম্ন ভূকম্পীয় বেগ অঞ্চল, অর্থাৎ ভূমিকম্পের তরঙ্গের যে বেগ সেটা একদমই কম থাকে কোন শিলা, মানে অ্যাস্থনোস্ফিয়ারটাকে বলা হচ্ছে বিষয়টাকে। তো এখানে কোন শিলার অ্যাস্থনোস্ফিয়ারে কোন শিলার প্রাধান্য রয়েছে? ডলোরাইট, ডলোমাইট, পেরিডোটাইট, ব্যাসল্ট। সঠিক অ্যান্সার কি হবে বলো? পেরিডোটাইট, অপশন সি। একদম সঠিক উত্তর, সঠিক উত্তর হবে পেরিডোটাইট। তারপরে যেটা রয়েছে, ভূত্বক পৃথিবীর মোট আয়তনের 15%, 16%, 1%, না 0.4% দখল করে আছে, এটা কি হবে? কেউ একজন বলার চেষ্টা করো।
আচ্ছা, উত্তরটা আমি বলে দিচ্ছি। ভূত্বক পৃথিবীর মোট আয়তনের, আয়তন বলতে এখানে ঘনফলটাকে বোঝাচ্ছে বা ভলিউমটাকে বোঝাচ্ছে। আহ, এটা হচ্ছে মোট যে ঘনফল বা মোট যে আয়তন পৃথিবীর, তার 1% হচ্ছে ভূত্বক বা আর্থ ক্রাস্ট, তোমার 84% হচ্ছে ম্যান্টেল, এবং 15% হচ্ছে কেন্দ্রমণ্ডল অধিকার করে আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 1%। তারপরের যে কোশ্চেনটা রয়েছে, ভূ অভ্যন্তরের অ্যাস্থনোস্ফিয়ার স্তরটা আংশিক গলিত অবস্থায় রয়েছে, সম্পূর্ণ গলিত অবস্থায় রয়েছে, সম্পূর্ণ কঠিন নাকি আংশিক কঠিন? সঠিক অ্যান্সার কি হবে একটু জানাবে। আংশিক গলিত। একদম সঠিক উত্তর, আংশিক গলিত। এবার 5 নাম্বার কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ দখল করে আছে? এখনই বললাম 84, কিন্তু এখানে 82 যেহেতু রয়েছে কাছাকাছি, এটাই হবে সঠিক অ্যান্সার। তারপরে যেটা রয়েছে দেখো, ভৌমজলের প্রধান উৎস ক্ষেত্র কোনটি? শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, কোনটি নয়, বলো একটু কোনটা হতে পারে? শিলামণ্ডল। একদম সঠিক উত্তর, শিলামণ্ডল। বিমিশ্র ভূত্বক অবস্থান করে, অর্থাৎ মিক্সড যে আর্থ ক্রাস্ট সেটা অবস্থান করে কোন অঞ্চলটাতে? পর্বত, মালভূমি, গ্রস্ত উপত্যকা। মানে বিমিশ্র ভূত্বক বলতে ভূত্বক তো দুই প্রকার, শিয়াল এবং সীমা, এবং দুটোর যে মাঝে সেটা কোথায় হতে পারে? পর্বত, মালভূমি, গ্রস্ত উপত্যকা, মহাদেশের প্রান্তভাগে। মহাদেশের প্রান্তভাগে। একদম একদম সঠিক উত্তর বলেছো, মহাদেশের প্রান্তভাগে। এরপরে দেখো 660 কিলোমিটার যে ডিসকন্টিনিউটি, এটা কি নামে পরিচিত? রেপিটি, মোহ। হ্যাঁ, একদম সঠিক উত্তর, রেপিটি বিযুক্তি। 9 নম্বর যেটা রয়েছে, পি, এস এবং এল তরঙ্গ পৃথিবীর কোন অংশের মধ্য দিয়ে অনায়াসে চলাচল করতে পারে? এটা সঠিক অ্যান্সার কি হবে? ভূত্বক, গুরুমণ্ডল? একদম সঠিক উত্তর, ভূত্বক। শিয়াল স্তরটি রাসায়নিক দিক থেকে কোন প্রকৃতির? আম্লিক, ক্ষারকীয়, প্রশমিত? তোমাকে দেখতে হবে সিলিকা অ্যালুমিনিয়াম ব্যাপারটা কি ধরনের হতে পারে? একদম সঠিক উত্তর, আম্লিক আম্লিক। সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। অ্যাস্থনোস্ফিয়ারের অস্তিত্বের প্রমাণ কে দিয়েছিলেন? অ্যাস্থনোস্ফিয়ার অস্তিত্বের প্রথম প্রমাণ দিয়েছিলেন কে? লিহম্যান, গুটেনবার্গ, মোহরবিচিক, টেলর? এটা কারো জানা থাকলে বলবে। টেলর হবে, হ্যাঁ, এটা টেলর হবে, সঠিক উত্তর হবে টেলর। তারপরে যেটা রয়েছে, ঊর্ধ্ব গুরুমণ্ডল কি নামে পরিচিত? ঊর্ধ্ব গুরুমণ্ডল অর্থাৎ প্রফেশন, একদম একদম সঠিক উত্তর। রিমোট সেন্সিং থেকে প্রাপ্ত তথ্য অনুসারে পৃথিবীর এভারেজ ডেনসিটি কত, গড় ঘনত্ব কত? এটা কত হতে পারে? 5.515। 5.515, একদম সঠিক উত্তর। পৃথিবীর কেন্দ্রমণ্ডল গ্যাস দ্বারা গঠিত, একথা কে বলেছিলেন? এই কোশ্চেনটা একটু ভুল রয়েছে, কারণ কেন্দ্রমণ্ডল গ্যাস দ্বারা গঠিত একথা কেউ বলতেই পারেন না। কেন্দ্রমণ্ডল যেহেতু কঠিন অবস্থায় রয়েছে, গ্যাস দ্বারা ওখানে হতে পারে না। তো যাই হোক, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। গুটেনবার্গ বিযুক্তি রেখা বরাবর প্রাথমিক তরঙ্গের গতি প্রকৃতি কেমন? গতিবেগ কমে যায়, গতিবেগ বেড়ে যায়, কিছুটা বেঁকে যায়, সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়? কারো জানা থাকলে বলবে। কিছুটা বেঁকে যায়। না, এটা সঠিক উত্তর হবে গতিবেগ কমে যায়। গুটেনবার্গ বিযুক্তি রেখা যেটা রয়েছে, অর্থাৎ ম্যান্টেল পার হয়ে যখন আউটার কোরের দিকে যায়, তখন কিন্তু দেখা যায় প্রাইমারি ওয়েভটা কিছুটা গতিবেগটা ধীরে ধীরে কমে যায়। তারপরে যেটা রয়েছে 16 নম্বরে যেটা রয়েছে, ভূত্বক এবং গুরুমণ্ডলের মধ্যে সন্ধি অঞ্চল যেটা রয়েছে, অ্যাস্থনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার? একদম সঠিক উত্তর। যেহেতু গুরুমণ্ডলের একদম উপরিভাগে রয়েছে, তো ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে কিন্তু অ্যাস্থনোস্ফিয়ারটাকে আমরা বলতেই পারি। স্যার, এই কোশ্চেনটা ওই বিযুক্তি রেখাকে ইন্ডিকেট করছে না? না, বিযুক্তি রেখা তো এখানে একটাও নেই। এখানে রয়েছে অ্যাস্থনোস্ফিয়ার, লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ারটা তো ভূত্বক, গুরুমণ্ডল দুটো নিয়ে গঠিত হচ্ছে। হাইড্রোস্ফিয়ার তো জলমণ্ডল, এটা তো এখানে আসবেই না। তো এখানে যেহেতু সন্ধি অঞ্চলটা, একটা জোনটাকে বলা হচ্ছে, স্ফিয়ার অবশ্যই হবে। জোনটা ওটা ডিসকন্টিনিউটি হচ্ছে না, এখানে ডিসকন্টিনিউটি কোনো অপশনই নেই। তো সেক্ষেত্রে আমরা অ্যাস্থনোস্ফিয়ারটা কি বলবো, যেহেতু গুরুমণ্ডলের উপরিভাগটা রয়েছে। তো ডায়াস্ট্রোফিজম এটাকে বাংলায় কি বলা হচ্ছে বলতে পারবে কেউ? ডায়াস্ট্রোফিজমকে ভূবিপর্যয় বলা হচ্ছে। হ্যাঁ, না, ভূগাঠনিক প্রক্রিয়া, ওটাকে টেকটনিক প্রসেস বলা যেতে পারে। তো এটা কি, এটা আসলে কি ক্ষয়কার্যের প্রক্রিয়া, সঞ্চয়কার্য, ভূবিপর্যয় প্রক্রিয়া? ভূবিপর্যয় প্রক্রিয়া।
হ্যাঁ, একদম সঠিক উত্তর, ভূ বিপর্যয় প্রক্রিয়া। কয়েক এরপরে দেখো হ্যাঁ হ্যাঁ, এরপরে দেখো লেহম্যান বিযুক্তির অপর নাম কি? কি হতে পারে? বুলেন বিযুক্তি। বুলেন বিযুক্তি। একদম সঠিক উত্তর, বুলিয়ান বিযুক্তি। পৃথিবীর অন্তর্কাঠামোয় সর্বাধিক ঘনত্বের অধিকারী কোনটার ঘনত্ব সব থেকে বেশি? ভূত্বক, শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল? কেন্দ্রমণ্ডল। একদম সঠিক উত্তর, কেন্দ্রমণ্ডল। ব্যারিস্ফিয়ার নামে পরিচিত ভূত্বক, শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল? কেন্দ্রমণ্ডল। ভূত্বক। ভূত্বক। ব্যারিস্ফিয়ার না, কেন্দ্রমণ্ডল। ব্যারিস্ফিয়ারটা কেন্দ্রমণ্ডল হবে, গুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডল হবে, কেন্দ্রমণ্ডল হবে, একদম সঠিক উত্তর। এই বিষয়টা একটু তোমাদের জানিয়ে দিই। এখানে এই যে ব্যারোস্ফিয়ার এবং আরো কিছু শব্দ রয়েছে যেমন পাইরোস্ফিয়ার, হ্যাঁ, মূলত যে ভাগগুলো রয়েছে, ভূ অভ্যন্তরের যে স্তরগুলো রয়েছে, সেখানে ভূত্বকের নিচের দিকে, ভূত্বকটা মূলত লিথোস্ফিয়ার নামে পরিচিত। ভূত্বকের নিচের দিকে যেটা রয়েছে লিথোস্ফিয়ার, আবার ভূত্বক এবং গুরুমণ্ডলের সামান্য উপরিভাগ সেটা লিথোস্ফিয়ার, এবং লিথোস্ফিয়ারের নিচে রয়েছে পাইরোস্ফিয়ার। পাইরোস্ফিয়ার মূলত 100 থেকে 2780 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত স্তর লিথোস্ফিয়ারের নিচে, সেটা হচ্ছে পাইরোস্ফিয়ার। আর ওই পাইরোস্ফিয়ারের আর হচ্ছে ব্যারোস্ফিয়ার হচ্ছে তার নিচে রয়েছে, অর্থাৎ কোরের দিকে রয়েছে যেটা, সেটা হচ্ছে ব্যারিস্ফিয়ার। এবং যেটা পাইরোস্ফিয়ারের নিচের দিকে রয়েছে, পাইরোস্ফিয়ারের নিম্ন সীমা থেকে পৃথিবীর যে কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে ব্যারিস্ফিয়ার। তো যাই হোক, এরকম ভাগগুলো রয়েছে। পাইরোস্ফিয়ারের উপরে রয়েছে তোমার লিথোস্ফিয়ার, এরকম বিভিন্ন ভাগগুলো রয়েছে। তারপরে যেটা রয়েছে, পৃথিবীর স্থায়ী চৌম্বকত্বের সৃষ্টি হয়েছে কোন স্তরে? ভূত্বকে, শিলামণ্ডলে? অ্যান্সারটা তুমি বলছো বহিঃকেন্দ্রমণ্ডল, কিন্তু এটা ভূত্বকেই হবে। হ্যাঁ, না ভূত্বক না। আচ্ছা ঠিক আছে, তোমারটাই সঠিক। ঠিক ঠিক ঠিক, একদম একদম সঠিক উত্তর, বহিঃকেন্দ্রমণ্ডলে। স্থায়ী চৌম্বকত্বের সৃষ্টি হয়েছে বহিঃকেন্দ্রমণ্ডলে। একদম 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 সঠিক উত্তর বলেছো। তারপরে যেটা রয়েছে 22-এ, যেটা রয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সমৃদ্ধ দৃঢ় যে ভূত্বক, সেটাকে কি বলা হয়? অ্যালক্রিট, সিলিক্রিট, জেনোলিথ, এক্সোলিথ? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সমৃদ্ধ দৃঢ় যে ভূত্বক, সেটাকে, একদম সঠিক উত্তর, এটাকে বলা হয় অ্যালক্রিট। কনরাড বিযুক্তি তলের যে বেধ, কনরাড বিযুক্তি তলের যে থিকনেস বা বেধ, সেটা কত হতে পারে? দেখো বিভিন্ন অপশন গুলো তোমরা দেখতে পাচ্ছ। অপশন সি। না, এখানে অপশন হবে বি। ঠিক আছে, এটা খুব কম বইতেই আছে, আমি এটা নেট সার্চ করে দেখেছি, কোনো বইতে সেরকম পাইনি। কনরাড বিযুক্তি তলের যে বেধ বা থিকনেস, এটা হবে 0.018 কিলোমিটার। আচ্ছা, পরেরটা বলার চেষ্টা করো। ভঙ্গিল পার্বত্য অঞ্চলে মৌরবিসিক তলের আঞ্চলিক অবস্থান। মৌরবিসিক তল বলতে ভূত্বক আর গুরুমণ্ডল, এক কথায় ভূত্বকের যে গভীরতা, সেটাই তুমি বলতে পারো। ভঙ্গিল পার্বত্য অঞ্চলে কত হতে পারে? অপশন সি 70 কিলোমিটার। আচ্ছা, 70 কিলোমিটার। তারপরে যেটা রয়েছে, পৃথিবী নিজে একটি বৃহৎ চুম্বক, একথা কে বলেছেন? কারো জানা থাকলে জানো। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে, কারো জানা থাকলে বলো। সঠিক উত্তর হবে উইলিয়াম গিলবার্ট। উইলিয়াম গিলবার্ট বলেছিলেন পৃথিবী নিজেই একটা বৃহৎ চুম্বক। আচ্ছা, এবারে আমরা দেখতে পাচ্ছি পরের কোশ্চেন, শিলামণ্ডলের গভীরতা অর্থাৎ ডিপথ অফ লিথোস্ফিয়ার, 100 কিমি। এটা কি বলবে? 100 কিমি। আচ্ছা, 100 কিলোমিটার, একদম সঠিক উত্তর। আমেরিকান জিওলজিক্যাল ইউনিয়নের মতে কত বছর অন্তর অন্তর যে ভূচম্বকত্ব তার পরিবর্তন ঘটে, এটা কি হতে পারে? আমেরিকান জিওলজিক্যাল ইউনিয়নের মতে কত বছর অন্তর অন্তর ভূচম্বকত্বের পরিবর্তন ঘটে? আচ্ছা, এটা বলে দিই, এটার সঠিক উত্তর হবে 5 বছর। 5 বছর অন্তর অন্তর ভূচম্বকত্বের পরিবর্তন ঘটে। নিম্ন গুরুমণ্ডলের হটস্পটের উৎসস্থল হিসাবে, একটু বলবেন? ভূচুম্বকত্বের পরিবর্তন বলতে বুঝতে পারলাম না। মানে পৃথিবীর মধ্যের যে চৌম্বকত্ব ব্যাপারটা রয়েছে, যে বিভিন্ন যে ভূ অভ্যন্তরের যে চৌম্বকত্ব শক্তিটা রয়েছে, অর্থাৎ লোহা, নিকেল, এই যে ব্যাপারগুলো, তো এইগুলো যে চৌম্বক আকর্ষণ ক্ষমতা ব্যাপারটা রয়েছে, এটার ধীরে ধীরে পরিবর্তন ঘটে আর কি। মানে পৃথিবীর সবকিছু তো একটা আকর্ষণ করে আর কি, পৃথিবীর অভ্যন্তরে যে লোহা, নিকেল, বিভিন্ন পদার্থগুলো রয়েছে আকর্ষণ করে, তো একটা নির্দিষ্ট দিকে কিন্তু এটা আকর্ষণ করে আর কি।
তো সেই চৌম্বকত্বের ব্যাপারটা ধীরে ধীরে পরিবর্তন হয়। তো তারপরে যেটা রয়েছে নিম্ন গুরুমণ্ডলের হটস্পট, এর যে উৎসস্থল হিসাবে কাজ করে এটা কোন স্তর? আচ্ছা, এখানে এ বি সি ডি বিভিন্ন স্তরগুলো রয়েছে, এগুলো আবার একজন বিজ্ঞানী এটা ভাগ করেছিলেন যে বিভিন্ন স্তরগুলো রয়েছে। D2 এখানে সঠিক উত্তর হবে D1টা হবে সঠিক উত্তর। এখানে ডি যে স্তরটা মূলত কেন্দ্রমণ্ডলের উপরে, এগুলো সবই হচ্ছে তোমার ম্যান্টেলের স্তর। এটা ম্যান্টেলের স্তর, আর কোরের স্তরগুলোকে আবার তোমার ই এফ জি, কোরের স্তরগুলো হচ্ছে ই এফ জি এরকম ভাগ, এগুলো সবই ম্যান্টেল স্তর। ম্যান্টেলের স্তরগুলোর মধ্যে নিম্ন গুরুমণ্ডলের হটস্পট উৎস হিসাবে কাজ করে তোমার D1 স্তর। তারপরে যেটা রয়েছে শিলামণ্ডল থেকে কেন্দ্রমণ্ডল পর্যন্ত মোট কটি বিযুক্তি রেখা দেখা যায়? মোট বিযুক্তি রেখার 5টি। সংখ্যা কতগুলো? মোট হচ্ছে 5টি বিযুক্তি রেখা দেখা যায়, একদম সঠিক উত্তর। তারপরে যেটা রয়েছে গুরুমণ্ডলের আনুমানিক উষ্ণতা কত? 2000 থেকে 3000 হ্যাঁ, একদম সঠিক উত্তর, 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। সর্বপ্রথম অন্ত কেন্দ্রমণ্ডল অর্থাৎ ইনার কোর এটা আবিষ্কার করেছিলেন কে? লিওম্যান। সর্বপ্রথম গুটেনবার্গ। হ্যাঁ, একদম সঠিক উত্তর। সঠিক উত্তর হবে বেনো গুটেনবার্গ, সর্বপ্রথম ইনার কোরটা আবিষ্কার করেছিলেন। তারপরে যেটা রয়েছে বহি গুরুমণ্ডলে ড্যাশ দেখা যায়? ফেলসপার, কোয়ার্টজ, হর্নবেল্ট, ক্রোমিয়াম। বহি গুরুমণ্ডল মানে হচ্ছে তোমার আউটার ম্যান্টেল। আউটার ম্যান্টেলকে কি বলা হচ্ছে? ক্রোমিয়াম। একদম সঠিক উত্তর। প্রোফেসিমা যেহেতু নাম বলা হচ্ছে বহি গুরুমণ্ডলকে, তার জন্য ক্রোমিয়াম অবশ্যই সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পাশের চিত্রটির দ্বারা কোন বিষয়টি প্রদর্শন করা হয়েছে? চিত্রটা একটু দেখাই। আচ্ছা, এই চিত্র দ্বারা কোন বিষয়টি বলা হচ্ছে এখানে? ভূতাপ বিকিরণ। ভূতাপের বিকিরণ, একদম সঠিক উত্তর। এটার সঠিক উত্তর হবে ভূতাপের বিকিরণ। আচ্ছা, তারপরে যেটা রয়েছে দেখো 34 নাম্বার কোশ্চেন। ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভ পর্যন্ত স্তরগুলিকে ক্রমান্বয়ে সাজাও। প্রথমে রয়েছে শিয়াল, প্রফেসিমাল, সীমা, নিপেসিমা। সবার আগে অপশন ডি। অপশন ডি, তাহলে সবার আগে কোনটা হচ্ছে? শিয়াল, তাই তো? তারপরে সীমা, তারপরে প্রফেসিমা, তারপরে নিপেসিমা। একদম ঠিক, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে পরে কোশ্চেনে দেখতে পাচ্ছি বিবৃতির মধ্যে কোনটি সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্প তোমাকে নির্বাচন করতে হবে। ভূত্বক সর্বাধিক পুরু স্তর। আচ্ছা, কেন্দ্রমণ্ডল শীতলতম স্তর। আচ্ছা, ভূত্বক সর্বাধিক পুরু স্তর, এটা ঠিক না ভুল? ডি হবে, দুটোই ভুল মনে হচ্ছে। হ্যাঁ, দুটোই ভুল, একদম সঠিক উত্তর বলেছো। দুটোই ভুল। ভূত্বক হচ্ছে সব থেকে থিন লেয়ার, আর কেন্দ্রমণ্ডল সব থেকে হচ্ছে তোমার উষ্ণতম লেয়ার। এ বি দুটোই মিথ্যা, সঠিক উত্তর একদম। তারপরে যেটা রয়েছে দেখো বাম ও ডান দিক মেলাতে হবে। এখানে নিফে রয়েছে, নিফেটা কাকে বলা হচ্ছে? এর মধ্যে কোনটা হতে পারে? মহাসাগর, গভীরতম ডি হবে, অপশন ডি মনে হচ্ছে। অপশন ডি। আচ্ছা, এটা হচ্ছে 3। নিফেটাকে বলা হচ্ছে গভীরতম স্তর, একদম সঠিক। গভীরতম স্তর। শিয়াল হচ্ছে মহাদেশ, সীমা হচ্ছে মহাসাগর, আর কনরাড হচ্ছে আন্তঃভূমি। আচ্ছা, বি এরটা হচ্ছে এইটা। সি এরটা কনরাডটাকে কি বলছো? আন্তঃভূসীমানা। হ্যাঁ, আন্তঃভূসীমানা। আর সীমাটা হবে? সীমাটা যেটা আছে মহাসাগর। হ্যাঁ, সীমাটা হচ্ছে মহাসাগর। মানে কোনটা হবে, হবে ডি না বি হবে? একদম সঠিক উত্তর বি হবে। ঠিক আছে, হ্যাঁ বি হবে, একদম সঠিক উত্তর। ঠিক আছে, কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। এটা একটা বই থেকে নিয়েছি এবং এখানে কিছু ইউনিক কোশ্চেন আমরা দেখেছি। আর সব বইয়ে তো নরমাল কোশ্চেন থাকে, এটা ইউনিক কোশ্চেন কিছু দেখেছি, মানে যেগুলো আমাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে খুবই সুবিধা বলে। আরেকবার একটু দেখান। কোনগুলো বলো? 1 থেকে 5 পর্যন্ত ঘন্টা, মানে তখন নেটওয়ার্কটা চলে গিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, একদম।
তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভূত্বক গঠনকারী প্রধান উপাদান, মানে কোন উপাদানটা সব থেকে বেশি পার্সেন্টেজে রয়েছে? সঠিক উত্তর কি হবে? অক্সিজেন। অক্সিজেন। অপশন ডি অক্সিজেন। নিম্ন ভূকম্পীয় বেগ অঞ্চল, যেখানে লো ভেলোসিটি জোন যেটাকে বলা হচ্ছে, সেটা অর্থাৎ অ্যাস্থনোস্ফিয়ারটা কোন শিলার প্রাধান্য রয়েছে? এটা অবশ্যই পেরিডোটাইট। ভূত্বক মোট যে আয়তন, সেই আয়তনের 1% হচ্ছে ভূত্বক থাকে, 84% হচ্ছে তোমার গুরুমণ্ডল অধিকার করে থাকে, এবং 15% হচ্ছে কেন্দ্রমণ্ডল অধিকার করে থাকে। মোট যে পৃথিবীর যে মোট ভলিউম, যেটাকে আমরা বলতে পারি আয়তন বা ঘনফল, সেটা। তারপরে যেটা রয়েছে, ভূ অভ্যন্তরে অ্যাস্থনোস্ফিয়ার স্তরটি আংশিক গলিত বা সান্দ্র অবস্থায় রয়েছে বিষয়টা। গুরুমণ্ডল মোট আয়তনে কত শতাংশ? 84 রয়েছে বেশিরভাগ বইতে, যেখানে যেহেতু 84 অপশনটা নেই, 82 হচ্ছে সঠিক অ্যান্সার। তো আমি ঠিক করেছি প্রথমে সংক্ষেপে বিষয়বস্তুটা আলোচনা করব। বিষয়বস্তু তোমরা সবাই পড়েছো মোটামুটি, তারপরে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে এইভাবে ক্লাসের মধ্যে আলোচনা করব। আর হ্যাঁ, বিভিন্ন নোটস পিডিএফ তো দিয়ে দেবো ক্লাসের মধ্যে, ক্লাসের শেষে গ্রুপের মধ্যে আমরা দিয়ে দেবো। তো পরবর্তী দিনে, অর্থাৎ আজকে যেরকম শুক্রবার, তো এই ক্লাসটা আজকে এরকম ভাবেই হলো আর কি। আগামী সোমবারের দিন ক্লাস আবার নতুন বিষয় নিয়ে হবে, পরে যে টপিকটা রয়েছে সেই বিষয়টা নিয়ে ক্লাস হবে। এবং আজকে যে বিষয়টা পড়ালাম এইটার উপর একটা মানে মক টেস্ট হবে, একটা পরীক্ষা হবে। সেটা আগামী সোমবারের দিন সকালবেলা সেই লিঙ্কটা দিয়ে দেবো, অনলাইন এমসিকিউ পরীক্ষা হবে, সেটা তোমরা অনলাইনের মাধ্যমে দেবে আর কি। তো তোমরা যে পরীক্ষাটা দেবে সোমবারের দিন বিকালের দিকে মূলত রেজাল্টটা পাবলিশ করবো আর কি। তো পরীক্ষাটা তোমরা ভালো করে দেবে। আর আজকের ক্লাসে আমরা এইভাবে আলোচনা করলাম, এইভাবে আলোচনা করলে এবং লাস্টে যদি এরকম কোশ্চেন অ্যান্সার নিয়ে একটু আলোচনা করি, তোমাদের কি সুবিধা হবে বিষয়টা? হ্যাঁ স্যার, জানাবে সুবিধা হবে। তোমাদের। হ্যাঁ স্যার, ভালোই হবে। ঠিক আছে। এইভাবে তো আগে যখন আমি পড়াতাম কিন্তু এই কোশ্চেন অ্যান্সারটা ক্লাসের মধ্যে আলোচনা করতাম না। তো এবার আমি এটা নিয়ে আলোচনা করব, বিভিন্ন প্রশ্ন উত্তর তোমরা কেমন কি প্রিপেয়ার রয়েছে, কতটা আরো দরকার, সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে তাহলে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো এইটার যে অ্যান্সার গুলো, এটার অ্যান্সার আমি পরবর্তীতে লিখে তোমাদের গ্রুপে দিয়ে দেবো, এবং পিডিএফটা তো তোমাদের দিয়ে দেবো, এখানে যে কোশ্চেন গুলো রয়েছে পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। এবং এর কত দাগের কোন উত্তরটা সঠিক, এটার যে অ্যান্সারটা অনেকগুলো কনফিউশন থাকতে পারে, উত্তরটা তোমাদের গ্রুপেও দিয়ে দেবো। আচ্ছা, আর কোনো মতামত জানালে একটু সুবিধা হয়, ক্লাসটা কি করে আরো কন্টিনিউতে মানে ভবিষ্যতে আরো কিভাবে উন্নত করা যেতে পারে, তোমাদের নিজস্ব মতামত যদি জানাও সুবিধা হয়। ঠিক আছে স্যার, এইভাবে করলেই হবে। ঠিক আছে, তাহলে সবাইকে থ্যাংক ইউ ক্লাসে থাকার জন্য। তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত। আবার আগামী সোমবার দিন আবার নতুন কোনো টপিক নিয়ে নতুন ক্লাসে আবার আসবো। ঠিক আছে।